আজ এক অদ্ভুত রহস্যময় গোপন ১৩টা সূত্রের কথা প্রকাশ করব, যেটা বহু বছর এক তালাবন্ধ সিন্ধুকে ভরা ছিল। জুরিক শহরের গোপন বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে রাখতেন, যা কখনো কোথাও প্রকাশ পায়নি। আসুন দর্শক বন্ধুরা, আপনাদের নিয়ে যাই প্রথম বিশ্বযুদ্ধের শেষ সময়টা। 1920 সাল। স্থান হচ্ছে জুরিক শহর, সুইজারল্যান্ড। তখন রক্তাক্ত ইউরোপের অশান্ত অস্থিরতায় টালমাটাল। তখন দূরে, অনেক দূরে আল্পস পর্বতের ঢালে জুরিক শহরে একদল গুপ্ত রহস্যময় অত্যন্ত ধনী মিলিনিয়ার ব্যাংকার্স মানুষরা, যারা লোকচক্ষুর আড়ালে একটা দল তৈরি করে। সেই দলের ১৩টা সূত্র তারা সেখানে আবিষ্কার করে 1920 থেকে 1950 সালের মধ্যে। এরা শুধুমাত্র একটা দরজা বন্ধ ঘরেই সীমাবদ্ধ রেখেছিল তাদের সমস্ত কিছু। লোকচক্ষুর আড়ালে তারা অদ্ভুত গুপ্ত রহস্যময় ১৩টা অ্যাক্সিওমের মাধ্যমে কিভাবে একজন ধনী হওয়া যায় তারই মূলমন্ত্র বানিয়েছিলেন। 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছে। ইউরোপের প্রায় সমস্ত দেশের অর্থনীতি ধ্বংসের মুখে ধুঁকছে সর্বত্র, কিন্তু একটা দেশ সবকিছুর থেকে আলাদা হয়ে গেছে, সেটা হলো সুইজারল্যান্ড। প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনোটাকে তার একটা আঁচড়ও লাগতে পারেনি, কারণ সে ছিল নিরপেক্ষ। সে ছিল শক্তিশালী এবং আর্থিক প্রাচুর্যে ভরা একটা দেশ। সারা বিশ্বের সমস্ত সম্পদ একটু একটু করে জমা হচ্ছিল সুইজারল্যান্ডের মধ্যে। প্রচুর নাজি সোনা এখানে জমা পড়েছিল, তার মূল্য যদি দেখা যায় $8.4 বিলিয়ন। নিরপেক্ষ, গোপন এবং নিঃশব্দে একটু একটু করে এগিয়ে চলেছিল দেশটা। জুলিয়াস গুন্থের ওই গোপন রহস্যময় চক্রের সভ্য ছিলেন এবং উনি জেনেছিলেন প্রচুর তথ্য, বিভিন্ন রহস্য, বিভিন্ন মন্ত্র, যার মাধ্যমে গোপন চক্রটা চালিয়ে চলেছিল। প্রচুর অর্থ তারা উপার্জন করছিল। একদিকে ছিলেন ব্যাংকার, অন্যদিকে মিলিয়নিয়ার। ম্যাক্স গুন্থের ছেলে যখন তার 11 বছর বয়স, তখন তাকে নিয়ে ইউনাইটেড স্টেটসে পাড়ি দেন। ম্যাক্স গুন্থের হাতে খড়ি ঘটেছিল তার বাবার কাছে, এবং সেখানে সে জেনেছিল বিভিন্ন রকম তত্ত্ব, তখনকার কৌশল, বিভিন্ন রকমের গোপন সমস্ত অস্ত্র, এবং তার সঙ্গেও যোগাযোগ ছিল সেই গোপন দলটারও। সেখান থেকেও বেশ কিছু জিনিস শিখেছিলেন। তার পরবর্তীকালে চার্লস মারা যায়। ম্যাক্স গুন্থের হয়ে ওঠে একজন জার্নালিস্ট এবং বড় লেখক। তিনি তার বই 1985 সালে প্রকাশ করেন। এক শতাব্দী আগের সেই সমস্ত অদ্ভুত রহস্যগুলোকে নিয়ে তৈরি করেছিলেন যে বইটা, সে বইটা দ্য জুরিক অ্যাক্সিওম বলে বিখ্যাত। এখানে 13টা ফর্মুলাকে উনি নিয়ে এসেছিলেন। আসুন সেই মজাদার রহস্যময় গুপ্ত বিদ্যা আমরা একটু একটু করে শিখতে থাকি। আজকের এই দুর্দান্ত ভিডিওর মধ্যে আমরা 13টা ফর্মুলাকে নিয়ে কথা বলবো, যেগুলো আধুনিক বিজ্ঞানের কোনো কোনো ক্ষেত্রে কন্ট্রাডিকশন তৈরি করছে। ভ্যালু ইনভেস্টর হিসেবে যে জ্ঞান আমি অর্জন করেছি বা আমরা পড়ছি, তাদের সঙ্গে কিন্তু কন্ট্রাডিকশন তৈরি করছে, অথচ এক অসাধারণ কৌশল বলা যেতে পারে। একটা একটা করে আসা যাক, প্রত্যেকটা বলবো, তার উদাহরণ দিয়ে বলবো কিভাবে কিভাবে। প্রথম যে তত্ত্বটা উনি নিয়ে এসছেন সেটা বলছে রিস্ক অ্যাক্সিওম। উনি বলছেন যে রিস্ক সম্পর্কে দুশ্চিন্তা থাকাটা কিন্তু একটা সুস্বাস্থ্যের লক্ষণ, কিন্তু তার মানে এই নয় রিস্ক নেব না বা অল্প রিস্ক নেব, তার মাধ্যমে কখনো কিন্তু বড় কাজ সমাধান করা যায় না। এরকম ব্যাপারটা, রিস্ক তোমাকে বড় মাপের নিতে হবে, ছোটখাটো রিস্ক নিলে কিন্তু কাজ হবে না। তুমি এমন একটা কাজ করলে, মাত্র 5,000 টাকা ইনভেস্ট করলে এবং দেখা গেল 50 টাকা তোমার লাভ হলো, এই ধরনের রিস্কটাকে নিতে না করছে। বলছে রিস্ক বড় নাও, ছোট ছোট অনেক আছে যারা রিস্ক যদি নিতে হয় 50,000 টাকার রিস্ক নাও, যেখান থেকে 500 টাকা তুমি গেইন করবে, এরকম ধরনের রিস্ক নাও। যেরকম একটা আইপিও বেরিয়েছে এবং আইপিওতে রিস্কি আইপিও, তাতে অ্যাপ্লাই করেছিল একজন, এবং তারপরে দেখা গেছে কিছু বছর পরে তার প্রায় 3 গুণ 4 গুণ তার প্রফিট চলে এসছে, রিস্ক সে নিয়েছে বলে। সুতরাং রিস্ক নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই সম্পর্কে একটা ক্লায়েন্টের কথা বলবো যেগুলো মনে চলে যাচ্ছে। যেরকম উনি একজন যথেষ্ট জানে ভদ্রলোক, নলেজ আছে ওনার। উনি কি করেছিলেন, উনি রিস্কটাকে কমানোর জন্য তার টাকাটাকে 15, 16, 18, 20টা করে স্টকের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এতে রিস্ক কমে গেছে ঠিকই, কিন্তু তার পরিমাণটা অনেক কম হয়ে গেছে। তার কাছে 10,000 টাকা ছিল, এবার সেই 10,000 টাকা সে কি করলো, 10 খানার মধ্যে ছড়িয়ে দিল, ফলে 1,000 টাকা করে তার এক একটা থেকে রিটার্ন এলো, এবং এর ফলে আলটিমেটলি 100 টাকা তার এক জায়গা থেকে লাভ হলো,
এক জায়গা থেকে 10 টাকা, আরেক জায়গা থেকে -50 টাকা, আরেক জায়গায় -20 টাকা। তার মানে এখানে সে হয়ে গেল মাত্র 40 টাকা, তার কিন্তু লাভ থাকলো। অথচ সে যদি বেশি পরিমাণে একটাতে ইনভেস্ট করতো বা 2-3টেতে ইনভেস্ট করতো, তাহলে কিন্তু সে অনেক বেশি পরিমাণে লাভ করতে পারতো। অর্থাৎ বক্তব্য হচ্ছে রিস্ক নাও, রিস্ক না নিলে কিন্তু হবে না। ওনার মতে বিগ রিওয়ার্ডস কাম অনলি উইথ বিগ রিস্ক, ডোন্ট অ্যাভয়েড রিস্ক, জাস্ট ম্যানেজ ইট স্মার্টলি। গ্রিড অ্যাক্সিওম আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। গ্রিড অ্যাক্সিওমকে নিয়ে যদি বলি, প্রচুর, মানে এটা একটা অসাধারণ, ভাবতে গেলে অবাক লাগে। 100 বছর আগে এনারা কিন্তু এর উপরে কাজ করেছিল এবং কতটা অ্যাডভান্স ওরা ছিল। কেন কথাটা বলছি এবারে বলবো, রাখতে চলেছে। এটা নিয়ে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করব তোমাদের কাছে। আমার একজন ক্লায়েন্ট বেশ কবছর আগে, ও সীমা, ওর মোস্ট প্রবাবলি বছর 6-7 আগে একটা স্টককে নিয়েছিল, আমার এক্সাক্ট মনে নেই। সেই স্টকটাতে ইনভেস্ট করেছিল 10,000 টাকা এবং তারপরে সে স্টকটা 2 বছরের মধ্যে এটা কিন্তু 20,000 টাকা হয়ে যায়। এবং যখন 20,000 টাকা হলো, তখন ওকে প্রফিট বুক করতে বলেছিলাম, কিন্তু ও সেটা করেনি। ও ওয়েট করছিল যে এত ভালো স্টক, ফান্ডামেন্টাল এত ভালো বা এটসেট্রা সবকিছু, ওটা 30,000 চলে যাবে যখন, তখন ও প্রফিট বুক করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, রেজাল্ট বেরোলো তারপরেই, এবং রেজাল্টটা আশানুরূপ হয়নি। তখন এই 20,000টা কমে গিয়ে মোস্ট প্রবাবলি 9,500 কি 9,000-এ চলে গেছিল। আলটিমেটলি চোখের সামনে গোটা প্রফিটটা শেষ হয়ে গেছিল। এইখানে মারাত্মক কথাটা বলা হয়েছিল, কথাটা হচ্ছে গ্রিড অ্যাক্সিওম। অর্থাৎ তুমি যেই মুহূর্তে তোমার প্রফিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমার যতটা তোমার প্রফিট দরকার ছিল, যেরকম ট্রেডাররা কি করে, ট্রেডাররা মোটামুটি একটা জনের কাছে এক ধরনের টার্গেট থাকে, কেউ 15%, কেউ 20%, কেউ 10%। 15% অ্যাচিভ করে গেলে তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে এক্সিট করে যায়। তারা চিন্তা করে না যে এরপরে কি আছে না আছে। 15টা কোনোদিন যদি 50%ও চলে যায়, তবু তারা দেখে না। আবার 15টা অনেক সময় দেখা যায় কমে গিয়ে তারপরে আবার 5 হয়ে যাচ্ছে, সেই টাকাটা কিন্তু আটকে যায়, কখনো কখনো নেগেটিভ হয়ে যায়। সুতরাং এই ধরনের এক্সিওমের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং এক্সিওম এটা জানালো, গ্রিড এক্সিওম। সুতরাং লোভে পড়ে কখনো আরো বেশি বেশি করে আমি নেব, আরো বেশি করে আমার চাই, এই চিন্তা ভাবনা যদি যেন কোনোদিন না থাকে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। হোপ এক্সিওম। হোপ এক্সিওমটা কেন ইন্টারেস্টিং বলছি, তার জন্য খুব মজাদার একটা গল্প দিয়ে শুরু করতে চাইছি। যে এক্সপেকটেশনটা যেন এত মাত্রা না থাকে, আশা করা, যে আশাটার পরিমাণ যেন এত বেশি না হয়ে যায় যে সেটা আমাদের ইনভেস্টমেন্টটাকে আরো খারাপ দিকে নিয়ে যায়। এর একটা এক্সাম্পল দিতে চাই। ভদ্রলোকের নাম আমার মনে নেই, বহু বছর আগে, বহুদিন নয়, মোটামুটি 5-6 বছর আগের কথা বলছি। স্টকটার নাম হচ্ছে ইয়েস ব্যাংক। এখানে ইনভেস্ট করেছিল এবং প্রথম ইনভেস্টেড অ্যামাউন্ট ওর মোস্ট প্রবাবলি মনে নেই আমার এক্সাক্ট, মনে হয় 10,000 টাকা মতো ইনভেস্ট করেছিল এবং তখন 400 সামথিং এতে ছিল। 25টা কোয়ান্টিটি এরকম একটা কিছু, বা এরকম একটা কোয়ান্টিটির মতো মোটামুটি উনি নিয়েছিলেন এবং 25টা কোয়ান্টিটি রেখেছিল। পরবর্তীকালে সে 400 টাকা যেটা ছিল সেটা যখন পড়ে গেল, পড়ে গিয়ে 300-র কাছে চলে এলো। 300 কাছে যখন চলে এলো, তখন একটা ইন্ডিকেশন দেওয়া শুরু হয়েছিল যে অনেকটা ডাউন হবে। কিন্তু ওই ভদ্রলোক সেটা শোনেনি, উনি আরো এখানে ডবল করে দিয়েছিল ইনভেস্টমেন্টটা। 300 টাকাতে 50খানা কোয়ান্টিটি কিনে নিয়েছিল এবং ওয়েট করছিল টাকা নিয়ে যে আরো কমলে এটা একটা সুযোগ, যেরকম কোভিডের সময় সুযোগ, যেরকম 2008 সালে সুযোগ দিয়েছিল, এই সুযোগ আর ভবিষ্যতে পাবো না। কারণ এই কোম্পানিটা নিফটি ফিফটির মধ্যে রয়েছে, কোম্পানি ফান্ডামেন্টাল ভালো রয়েছে, বিদেশে প্রচুর জায়গায় অ্যাপ্লাই কাজ করছে। দেখা গেল 300 থেকে 210-এ নেমে এলো এক সময়। উনি কিন্তু সঙ্গে সঙ্গে তার মাত্রাটা বাড়িয়ে দিল এবং এই ধরনের হোপ এক্সপেকটেশন করছিল আরো 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 লাভ হবে। এরকম করতে করতে আমার যতদূর মনে পড়ে, উনি যখন 100-র নিচে চলে গেল তখন উনি হাল ছেড়েছিলেন এবং অলরেডি ওনার কাছে কয়েক হাজার কিন্তু কোয়ান্টিটি চলে এসেছিল। কিনতে 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 এইরকম ভাবে কিনে গেছিল উনি, কনস্ট্যান্টলি কিনে কিনে আলটিমেটলি বিরাট বড় ট্র্যাপে পড়ে যায়। এখন তোমরা নিজেরাই জানো যে স্টকটা কোথায় আছে, যতটুকু মনে পড়ছে 20-25-এর মধ্যে স্টকটা আটকে গেছে। তাহলে বুঝতে পারছো কতটা লস ওনার হয়ে রয়েছে। বহু লক্ষ টাকা উনি কিন্তু সেখানে ইনভেস্ট করেছিলেন এবং এই ধরনের আশা নিয়ে করেছিলেন যে বিরাট কিছু হবে। এই ধরনের ক্ষেত্রে
আশা করা মানে কিন্তু এক ধরনের নিজের ক্ষতি নিজে করা, এটা আত্মঘাতী বলা যেতে পারে। যখন কোম্পানিটা ক্ষতি হয়েছিল, ক্ষতির সম্মুখীন হওয়া কোম্পানির ক্ষেত্রে এই ধরনের এক্সপেকটেশন আলটিমেটলি এটা কিন্তু নিজেকে আত্মঘাতী করার মতো হয়ে যায়। আরেকটা দুর্দান্ত জিনিস নিয়ে কথা বলতে চলেছি, আমাদের ফোরকাস্ট এক্সিওম, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার। অলরেডি আমরা কি কি কভার করে এসেছি? আমরা কভার করেছি রিস্ক এক্সিওম, আমরা সেকেন্ড ওয়ান গ্রিড এক্সিওম, তৃতীয় আমরা কি করেছি? তৃতীয় আমরা দেখেছি হোপ এক্সিওম, অ্যান্ড নেক্সট ওয়ান দ্যাট ইজ ফোরকাস্ট এক্সিওম। এইটা কিন্তু সত্যি অবাক লাগে, বারংবার এই কথাটা চলে আসে। সেটা হচ্ছে অতীতে আজ থেকে 100-150 বছর আগে তারা চিন্তা ভাবনা করেছিল সুইস ব্যাংকাররা, এবং তারা গুপ্ত সমিতিতে বসে যা নলেজ গ্যাদার করেছিল, আজকের দিনে কতটা হিউম্যান সাইকোলজিতে এটা এফেক্ট পড়ে সেটা কিন্তু এইখান থেকে বোঝা যাবে। ওনারা বলেছিল যেটা, সেটা হচ্ছে কখনো কোনো ফোরকাস্টিং এ এক্সপেক্ট করবে না, বরঞ্চ নিজেরা ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করো। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে, হচ্ছে ডোন্ট বিলিভ এনিওয়ান হু ক্লেমস টু নো দ্য ফিউচার। ভবিষ্যৎ জানে এরকম কোনো লোক যদি দাবি করে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো এবং তাদেরকে কখনো বিশ্বাস করো না। এটা কিন্তু খুব মারাত্মক কথা। একটা এক্সাম্পল দিয়ে বলতে যাব, খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেজন্য সব মনে পড়ছে, একটা সে ব্যাপারেই বলবো। ফোকাস্টিং এর ব্যাপারে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু ছিল, উনি সে সময় যেটাকে বলা হয় টিভিতে বেশ কিছু ফোরকাস্টিং করা হতো। তো উনি ফোরেক্সে একটা সময় খুব এক্সপেক্ট করেছিল যে দারুণ বাড়তে চলেছে, অনেক ইমপ্রুভমেন্ট হবে, সেই মনে করে ইনভেস্ট করেছিল। এবং পরবর্তীকালে সেই যে লোকটা ওকে অ্যাডভাইস করেছিল, যে যাকে বলা হয় যে সোশ্যাল মিডিয়া অ্যাডভাইস করেছিল, সবটা বলা যাবে না, বললে আরো মুশকিল আছে, তার পরবর্তীকালে টোটালি উনি ট্র্যাপে পড়ে যান। কিন্তু অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই সেই মুহূর্তে। তো ওনার কিন্তু এই ধরনের ফোরকাস্টিং আমরা এখনো দেখি বহু রকম টিভিতে, এই ধরনের ফোরকাস্টিং করতে, অমুক স্টকটার কথা, তমুক স্টকটার কথা, আজকে পেনি আছে আগামী দিন বিরাট কিছু হবে, এরকম একাধিক স্টকের কথা। আমার মনে আছে যে এক্সিটা কটনকে নিয়ে একসময় বলা হয়েছিল ভবিষ্যতের টাইটান হতে চলেছে, এবং সেটাকে নিয়ে আজকে সে এক্সিটা কটন পড়তে পড়তে কোথায় চলে গেছে। এরকম অজস্র স্টকের কথা আমরা জানি। বরুণ, আমরা এই কোম্পানির নাম জানি মনপসন্দ বেভারেজ বলে, একটু পুরনো যারা তারা ভালো বলতে পারবে। কোম্পানিটাকে কিন্তু বলা হয়েছিল 300 টাকা যেটা এসেছিল, কিছুদিনের মধ্যে 450 চলে গেছিল, এবং এক্সপেক্ট করা হচ্ছিল যা পুরো বরুণ বেভারেজে যে ধরনের একেবারে সেম টাইপের জিনিস মনপসন্দ বেভারেজ ছিল। কিন্তু আলটিমেটলি কোম্পানিটা টিকতে পারলো না, এবং এর ফলে যারা বলেছিল সেই টিভিতে বসে, বড় বড় জায়গায় বসে এই পেনিটা কিনে নিন আগামী দিন, বা এই স্টকটা নিয়ে নিন আগামী দিনে বিরাট করতে চলেছে, হিন্দুস্তান ইউনিলিভার হয়ে যেতে চলেছে ভবিষ্যতে, তারা সব আজকের দিনে 6 টাকা 8 টাকায় চলেছে স্টকটা। নিজের একবার সার্চ করে দেখে নিও, নাম দিয়ে দেবে যে বেভারেজ দিয়ে, মনপসন্দ বেভারেজ দিয়ে, দেখবে চলে আসবে গুগলে 6 টাকা 45 পয়সা। কিভাবে এলো? চার্টটা কিভাবে পড়েছে, একবার এটা দেখলে বুঝতে পেরে যাবে। নোবডি ক্যান প্রেডিক্ট দ্য স্টক মার্কেট অর ইকোনমি অ্যাকিউরেটলি। তাহলে কি ব্যাপার? সুতরাং সেখানে কি করতে হবে? তোমার নিজের কন্ট্রোলের উপর ফোকাস করতে হবে, অর্থাৎ রিস্ক নিজে নিতে হবে, নিজের দায়িত্বে রিসার্চ নিজেকে করে নিতে হবে, এবং সেই প্রয়োজন মতো এক্সিট স্ট্র্যাটেজিও তৈরি করে নিতে হবে। কখন আমি এটা থেকে এক্সিট করে যাব, সেরকম অবস্থা যদি হয়। আমরা জেনেছি এর মধ্যে অনেক স্টকের ক্ষেত্রে যে ভালো ভালো স্টকগুলো ছিল, কিন্তু এক্সিটের কথা চিন্তা ভাবনা করা হয়নি যে এক্সিট করে যেতে হবে, কারণ স্টকটা এখন সবসময় যখন এন্ট্রি নেবে একটা এক্সিট পলিসি তৈরি করে নেবে, যে খাতায় লিখে নেবে যে স্টকটা এত% যদি পড়ে যায় আমি তাহলে এক্সিট করে যাব। এটা কিন্তু মনে রাখতে হবে। প্যাটার্ন এক্সিওমকে নিয়ে কিন্তু কন্ট্রাডিকশন বেড়ে গেছে, এবং টেকনিক্যালি যারা আছে তাদের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে। এটা কিন্তু খুব মজাদার বিষয়। আমি এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে খুব আনন্দ পাচ্ছি, এই কারণে এনাদের বক্তব্য, এই গুপ্ত সমিতিটার বক্তব্য, ওনাদের কথা, সেখানে ওনারা বলছে হিস্ট্রি ডাজ নট রিপিট পিরিয়ডিক্যালি, অর্থাৎ স্টক যখন উপরে যায় একটা নির্দিষ্ট সময় পরে আবার নেমে আসে, আবার ঠিক সেখানে আবার পরের বারে যাবে, এরকম কোনো রিপিটেশন হয় না। যখন কোনো স্টক উপরে উঠে যায় তখন সে স্টকটা পরবর্তীকালে আবার যে সেখানে উঠবেই এমন কোনো কথা নেই। ডোন্ট রিলাই অন চার্ট অর পাস্ট প্যাটার্ন। ওনারা যেটা বক্তব্য রাখছে যে অতীতের কোন রকম প্যাটার্ন বা চার্টের উপরে ভরসা করবে না। টেকনিক্যাল যারা তারা বলছে অন্যরকম কথা, তারা বলছে যে সবসময়তেই যখনই চার্ট উপরে উঠে যায় অতীতের যার উপর সাপোর্ট রেজিস্ট্যান্স টোটাল দাঁড়িয়ে আছে সেটা কিন্তু অতীতের উপরে, মানে একটা সময় চার্ট গিয়ে 200-তে গিয়ে দাঁড়িয়েছিল প্রাইসটা, আবার পরে গিয়ে 210-এ গিয়ে দাঁড়িয়েছে,
আবার টার্ন নিয়েছে, তৃতীয়বারে ওরা এক্সপেক্ট করছে 200 থেকে 220-র মধ্যেই স্টকটা আবার দাঁড়াবে এবং আবার উপরে উঠে যাবে। এটা টেকনিক্যাল বলছে, কিন্তু এনারা এটাই কিন্তু বলছেন না, এখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাচ্ছে। 6 নম্বর আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মোবিলিটি এক্সিওম। মোবিলিটি এক্সিওম আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, এবং এখানে একটা দারুণ সুন্দর গল্প দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। মোবিলিটি এক্সিওমকে যদি সাদা মানে গোদা বাংলায় বলি, যে মানেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো জায়গায় আটকে থেকো না, অর্থাৎ কোন একটা স্টক লস করে দিচ্ছে, চটপট ডিসিশন নিয়ে সেখান থেকে এক্সিট করে যাও। এই বক্তব্যটাই কিন্তু বলছে ডোন্ট গেট ইমোশনালি অ্যাটাচ, বি রেডি টু মুভ। কখনো কোনো স্টকের সঙ্গে আবেগবশত স্টকটাকে নেবে না। স্টকটাকে পছন্দ করি, স্টকটাকে ভালোবাসি, স্টকটা ভবিষ্যতে ভালো করবে, এই চিন্তা করে যদি কখনো কোনো স্টকে আটকে যাও তাহলে কিন্তু সেখানে শেষ। আমি কেন এই কথাটা বলছি, কথাটা খুব মজা লাগলো এই কারণে যে মজা আবার খারাপও লাগলো। আমাদের এক বন্ধু, ক্লায়েন্ট বলা ভালো হবে, এখানে খুব বেশি দেখেন না উনি, বয়স্ক, এবং ওনার বক্তব্য ছিল উনি যাকে বলা হয় ভ্যারি রিনিউয়েবলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিল, হঠাৎ করে এতটা দাম বেড়ে গেল বলে পারেনি। তো তখন আমি যখন বলেছিলাম আমার কথা তখন শোনেনি, পরবর্তীকালে এন্ট্রি নিয়েছিল, তখন অলরেডি বেড়ে গেছে। পরে কি হয়েছে, উনি নিজে থেকে বুঝে জেনসল ইঞ্জিনিয়ারিং এ ইনভেস্ট করেছিলেন। যখন করেছিলেন তখন কিন্তু জেনসল ইঞ্জিনিয়ারিং এত খারাপ অবস্থা ছিল না আজকের মতো। জেনসল তখন কিন্তু দুর্দান্ত হয়ে এগোচ্ছিল এবং সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জি এর উপরে দারুণ কাজ করছিল। তো সবাই মনে করে নিয়েছিল এটা ভালো হবে অনেকে, এবং উনিও তাদের মধ্যে একজন ছিলেন। এবং তারপরে উনি যখন কিনে গেলেন, পরে দেখা গেল যে অসুবিধা হচ্ছে, স্টকটা থেকে এক্সিট করে যাওয়া ভালো, এবং বেশ আগে উনি টের পেয়েছিলেন যে এখান থেকে বেরিয়ে গেলে ভালো হয়। উনি কিন্তু বেরোতে পারেননি, উনি ট্র্যাপড হয়ে গেছে, এবং ট্র্যাপ হয়েছে এই কারণে বেরোনোর অনেক সুযোগ ছিল। উনি দুটো পয়েন্টকে উনি মনে করেছে সাইকোলজিক্যালি। একটা পয়েন্ট মনে করেছে এটা একটা ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ পড়তে পড়তে এরকম জায়গাতে চলে এসছে, এবারে স্টকটা ওপরের দিকে উঠে যাবে। এক নাম্বার উনি ভেবে নিয়েছিলেন এটা। দ্বিতীয় উনি ভেবেছিলেন যেটা, যে এই স্টকগুলোর বা এই ধরনের স্টকের বিজনেস অফুরন্ত, সুতরাং এখানে থেমে থাকবে না, ফলে এটা যদি পড়েও থাকে আলটিমেটলি এটা কিন্তু ওপরের দিকে যাবেই। তো এই মনে করে উনি কিন্তু রেখেছিলেন, এবং রিনিউয়েবল এনার্জির উপর ওনার একটা বিরাট মাপের আবেগ রয়ে গেছে, যেহেতু রিনিউয়েবল এনার্জিতে উনি ওয়ারি রিনিউয়েবলে ঢুকতে পারেননি বলে। তাহলে সেইখানে কিন্তু দেখা গেছে যে উনি একটা বিরাট বড় ভুল করেছে, এবং যেটা কাজ করেছে সেটা হচ্ছে মোবিলিটি অ্যাক্সিওমের মধ্যে ঢুকেননি। অর্থাৎ যেখানে তুমি দেখছো লস হয়ে যাচ্ছে সেখানে সেই লসটা বুক করে বেরিয়ে যাওয়া উচিত, সেটাই স্মার্ট লোকের লক্ষণ। উনি এখানে বলছেন যে স্টে ফ্লেক্সিবল, ইফ সামথিং ইজ নট ওয়ার্কিং শিফট ইউর মানি অর স্ট্র্যাটেজি ডিফারেন্ট ওয়ে, ডোন্ট স্টিক টু এ ব্যাড ডিসিশন আউট অফ প্রাইড অর নস্টালজিয়া। কোনো রকম ভাবে এই ধরনের একটা পদ্ধতিতে, সে নস্টালজিয়ার জন্য হোক, যেমন এমন একটা স্টকের ক্ষেত্রে, জাস্ট ফর এক্সাম্পল যদি চলেছি, যে স্টকটার ক্ষেত্রে যে সাপোজ ডাবর ইন্ডিয়া নিয়ে আমি যদি আমার কথা নিয়ে বলি, এখানে একটা মজার কথা চলে আসে। সেটা হচ্ছে ডাবর ইন্ডিয়াতে আমি ইনভেস্ট করেছিলাম, আমার এক বন্ধু খুব ইন্টেলিজেন্ট পার্সন, সেও ইনভেস্ট করেছিল, এবং তার কথা শুনে আরো বেশি করে উদ্বুদ্ধ হয়েছিলাম। কিন্তু 2 বছরের মধ্যে রেখে দেখলাম যে এর খুব বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা নেই, তো এক্সিট করে গেছিলাম। কিন্তু বন্ধুটা সে কিন্তু রেখে দিয়েছিল, আজও রেখে দিয়েছে, এবং রিটার্ন যদি দেখো ব্যাংকের ফিক্সড করলে এর থেকে বেশি রিটার্ন পাওয়া যেতে পারতো, ডিভিডেন্ড ছাড়া কিছুই দিচ্ছে না। এই কোম্পানিটা একটা ইমোশনালি ডাবর ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার একটা ইমোশন যুক্ত রয়েছে, এবং সেই কারণে উনি স্টকটাকে রেখে দিয়েছিল, এবং প্রচুর পরিমাণে রয়ে গেছে ওনার কাছে। টোটাল টাকাটা আটকে গেছে ওনার, যে টাকাটা আমি নিয়ে অন্য স্টকে দিয়ে এর থেকে ডবলে বেশি রিটার্ন করে নিয়েছি। তো এইখানে মেইন ডিফারেন্স থেকে যাচ্ছে আমাদের চিন্তা ভাবনার, অর্থাৎ আমরা যে চিন্তা করছি, অর্থাৎ মোবিলিটিটা আনার চেষ্টা করতে হবে আমাদের। ইনটিউশন এক্সিওম আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। উনি যেটা বলছেন ট্রাস্ট ইউর গাট, অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো। ইউর ইনস্টিংক্টস ক্যান গাইড ইউ বাট অলওয়েজ ব্যাক দেম আপ উইথ লজিক অ্যান্ড অ্যানালিসিস। অর্থাৎ তুমি যখনই যেটা নেবে, যে স্টকটাকে তুমি ভালো মনে করে নিচ্ছ, সেটা তোমার উপরে, অর্থাৎ তুমি যে অনুভূতিটা করছো, তোমার যে ইনটিউশন রয়েছে, তার উপর বেস করে তুমি নেবে, এবং তার সঙ্গে তুমি কি করবে, স্টক মার্কেট অ্যানালিসিস গুলো করে নেবে, ফলে আরো পারফেক্টলি তুমি কাজটা করতে পারবে। তো এখানে যে বক্তব্যটা রাখার, আরেকজন আমার ক্লায়েন্ট, উনি অজস্র ক্লায়েন্টের মধ্যে একজনের কথা বলবো, খুব সাধারণ ঘটনা নিয়ে, খুব বিশাল ব্যাপার নয়, কিন্তু ওনার যে বক্তব্যটা ছিল, উনি একটি স্টক নিয়েছিলেন এবং স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে সঙ্গে ওনার ইনটিউশন পাওয়ারটাই কিন্তু
বাড়িয়েছিলেন। আমি যে স্টকটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে কোভিডের পরবর্তীকালে টাটা এলএক্সির কথা। টাটা এলএক্সিতে উনি যখন নেন, ঠিক কোভিডে যখন মার্কেট পড়ে যায় তখন অনেক স্টকই পড়ে গেছিল, কিন্তু উনি টাটা এলএক্সিকে নিয়েছিল মাত্র 800 টাকা করে। এরকম দাম কখনো ভাবা যায়নি। তার পরবর্তীকালে টাটা এলএক্সি মাত্র 1.5 বছরের মধ্যে 1000% কাছে রিটার্ন দিয়ে দিয়েছিল। এখনো 750% রিটার্ন মতো রয়েছে ওনার কাছে, এবং এটা উনি নিয়েছিল জাস্ট ইনটিউশন উপর বেস করে। তখন টাটা এলএক্সি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এত কাণ্ড, সেমিকন্ডাক্টর এত কাণ্ড বা এত কিছু করা, এই জায়গাটা তখনো পুরোপুরি ভাবে যায়নি। তাহলে বোঝা যাচ্ছে ইনটিউশন পাওয়ারটা এখানে কিন্তু সাংঘাতিক কাজ করে। মনে রাখবে, কখনো কখনো দেখবে কোনো স্টক কিনতে গেলে নিজের ভিতরে একটা খটকা লাগবে যে স্টকটা নেব না, মানে এই স্টকটা নেওয়াটা উচিত হবে না, এই স্টকটার মনে হচ্ছে কোথায় যেন প্রবলেম। যদি এরকম কখনো কোনো স্টকের বেলা মনে হয়, সেই মুহূর্তে সেই স্টকটা কিন্তু আউট হয়ে যাওয়া উচিত। এই ভদ্রলোক ম্যাক্স গুন্থের, উনি কিন্তু অসাধারণ একজন যাকে বলা যেতে পারে অ্যানালিস্ট ছিলেন, এবং উনি যে বিষয়গুলো শিখেছিলেন, জেনেছিলেন, বুঝেছিলেন তার বাবার কাছ থেকে এবং সেই সমিতির কাছ থেকে, সেগুলো ছিল অসাধারণ। এবং উনি যে পয়েন্টগুলো কথা বলছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এই যে ইনটিউশন ব্যাপারটা। আজ থেকে 100 বছর আগে মানুষ তারা ভাবছে যারা সুইস ব্যাংকার, যারা বড় বড় যাকে বলা যেতে পারে স্পেকুলেটর, এরা বসে কিন্তু এই চিন্তা ভাবনা করছে যে এটা ইনটিউশন পাওয়ার কতখানি, এই ফিলিংসটা আনা, এটা কিন্তু ডাইরেক্টলি কোনো লজিক কাজ করবে না, কিন্তু ইনটিউশন বলে দেবে যে না, স্টকের দরকার নেই। বহুবার তোমাদের হয়েছে, যদি হয়ে থাকে কমেন্টে জানাবে। ইনটিউশন এক্সিওমের কথা আমি বলছি। এরপর যে ইন্টারেস্টিংটা যাচ্ছি সেটা হচ্ছে 8 নাম্বার। এটা কিন্তু মনে রাখবে সেই সময়ে যেখানে ভুডু ম্যাজিক ছিল, যেখানে তন্ত্রমন্ত্র ব্যাপার ছিল, সেখানে দাঁড়িয়ে ওরা অদ্ভুত পয়েন্টটাকে নিয়ে এসছে। পয়েন্টটার কথা বলছে রিলিজিয়ন অ্যান্ড দ্য অকাল্ট এক্সিওম। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওনাদের কাছে যে বক্তব্যটা ছিল, সমস্ত রকম সুপারস্টিশিয়াস গুলোকে কিন্তু দূরে সরাও। Leave superstitions out of investing. Don't trust astrology, numerologies, or religious sign for the money decision. Use reason, research, and data. খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলেছে। বিশ্বাস মানে যাকে বলে কুসংস্কার, তার কিন্তু একটা বিরাট বড় এফেক্ট আমাদের ইনভেস্টমেন্ট জগতে রয়েছে। মানে আমি যেটা শুরু করতে যাচ্ছিলাম, যখন আমরা কাজ করতাম সে সময় আমাদের যে একাধিক সিনিয়রদের দেখতাম, কোনো কোনো বিষয় কিন্তু তাদের কুসংস্কার মাত্রাতিরিক্ত ছিল। যেরকম কোনো নতুন কোনো স্টকে তারা ইনভেস্ট করতে গেলে সেদিন একটা স্পেশাল জামা তারা পরে যেত, এবং কেউ 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 আবার আগে থেকে হাত দেখাতো বা নিউমেরোলজিস্ট সাহায্য নিত যে এই সময়টা কেমন যাবে, সেই বেস করে তারা কিনতো। বলা বাহুল্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নেগেটিভ হয়েছে, কিন্তু এই ধরনের বিশ্বাসটা কিন্তু এই যুগতেও রয়েছে। মানে এখনো আমরা দেখবো কোনো কোনো যারা উপরের দিকে যারা কাজকর্ম করছে, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টে যারা থাকে বা কাজ করে, তারা কিন্তু কিছু কুসংস্কারকে মেনে চলে। অথচ ততদিন আগে কিন্তু ওনারা বলেছে যে ডোন্ট ট্রাস্ট অন অ্যাস্ট্রোলজি অর রিলিজিয়াস থিং অর অকাল্ট, এই জিনিসগুলোকে, ব্যাপারগুলো থেকে একটু দূরে সরে যেতে বলেছে। ইন্টারেস্টিং। এই সুবাদে একটা কথা মনে পড়ে গেল, সেই জন্য একটু মাঝখানে বলে ফেলছি। আমার এক ক্লায়েন্ট ছিল, তাকে সেই সময় দিয়ে একটা স্টকে আমি বলেছিলাম ইনভেস্ট করতে, না করেছিলাম, কিন্তু তারপরে উনি দেখলাম ইনভেস্ট করেছিলেন এবং বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, এবং তারপরে আবার আমার কাছে এসেছিলেন এবং আমার কাছে তার স্বীকার করেছিলেন যে আমি ভুল করেছিলাম সে সময়। ইভেন উনি তার কমন সেন্স থেকে বুঝতে পারছিলেন যে এই সময় ভালো হবে না, কিন্তু একজন অ্যাস্ট্রোলজিকে হাত দেখিয়েছিলেন এবং সে সময় সে অ্যাস্ট্রোলজির তাকে রীতিমতো কনভিন্স করেছিল যে এটা তোমার আসল সুযোগ, সারা জীবনে এই মুহূর্তে রাহু অমুক দশায় আছে এবং এটা হচ্ছে এক্সাক্ট জায়গা লটারির টিকিট কাটা বা এই ধরনের কাজগুলো করা, এগুলো তো তোমার একটা বিরাট বড় লাভ হয়ে যাবে, বড় ফাটকা থেকে পেয়ে যাবে। এবং সত্যি ঘটনা বলতে ব্যাপারগুলো, যদিও এটা কোনো দুর্বলতা থেকে আমি বা কোনো রকম ভাবে কোনো শিক্ষাকে বা কোনো কিছু আঘাত করছি না, এই ঘটনাটা ব্যর্থ প্রমাণিত হয়েছিল যে ভুল হয়েছে। আসা যায় এবারে যে পয়েন্টটা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং। অপটিমিজম অ্যান্ড পেসিমিজম, এই দুটো ব্যাপারই কিন্তু বাজারে অত্যন্ত খারাপ কাজ করে। মানে এর যে আলটিমেটলি ইম্প্যাক্ট সেটা কিন্তু সবসময় নেগেটিভ হয়। মানে ওনাদের বক্তব্য ইন্টারেস্টিং কথা বলেছিল, উনি বলছিল বি অপটিমিস্টিক,
বাট বি রেডি ফর ফেলিওর, অর্থাৎ আশাবাদী হতে পারো কিন্তু ফেল করলে কি করবে সেটার জন্য রেডি থাকো। ওনারা বলছিল অলওয়েজ আস্ক ইফ দিস গোজ রং হাউ উইল আই হ্যান্ডেল, এমন যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে আমি কিভাবে সেটাকে সামলাবো। এইটা হচ্ছে একদিকে অপটিমিজম অ্যান্ড পেসিমিজম, দুটোই কিন্তু প্রয়োজন, একটিকে নয়। যেমন আমাদের এক বন্ধু নয়, আমার যে ক্লায়েন্ট বললে আরো ভালো হবে, উনি বহুদিন ধরে একটা স্টকের দিকে টার্গেট করেছিলেন এবং চিন্তা করছিলেন স্টকটা কবে পড়বে এবং যখন পড়বে তখন কিনবো। এই আশায় থাকতে থাকতে স্টকটা বিগত 5 বছর ধরে বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে, এখন আর তার সব আশা ত্যাগ করে অন্য স্টকের চিন্তা ভাবনা করছে। ফলে সবসময়তে কিন্তু এই চিন্তা করতে, যখনই দেখতে পাচ্ছ ভ্যালুয়েশন হাই হয়ে গেছে তখন চিন্তা ভাবনার লেভেলটা চিন্তাটা পাল্টাতে হবে। কোনো কোনো সময় আশাজনক জায়গায় অবস্থান রাখবো, কিন্তু যেই মুহূর্তে নিরাশাজনক পরিস্থিতি সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গা থেকে শিফট করে যাব। ফলে দুটো পয়েন্টকে কিন্তু মাথায় রাখতে হবে, একটা অপটিমিস্টিক থাকবো, তার সঙ্গে সঙ্গে ফেলিওরের জন্য রেডি থাকবো। ফলে এটা কিন্তু আমাদেরকে ইন্টারনালি আরো পাওয়ারফুল করে দেবে। এরপরে সেটা হচ্ছে কনসেনসাস এক্সিওম। এই কনসেনসাস এক্সিওম এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, দুর্দান্ত জিনিস বলা যেতে পারে। এদের বক্তব্য অনুযায়ী যখন সবাই কোনো একটা ব্যাপারে রাজি হবে, এগ্রি থাকবে, সবসময় সেখান থেকে কিন্তু সাবধান থাকবে, কশাস থাকবে সে ব্যাপারে। ইফ এভরিওয়ান এগ্রি, বি সাসপিসিয়াস। when a stock or a trend is too popular it may already be overvalued। সুতরাং সেই জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবে। আমি একটা স্টকের এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেরকম হয়েছিল আদানি স্টকের ক্ষেত্রে, সবাই আদানি স্টকে কিনতে চাইছিল, প্রচুর আদানি গ্রিন করে চাপাচ্ছিল। আমি তখন কিন্তু অনেককে যারা সামনে ছিল তাদেরকে না করেছিলাম, বলেছিলাম আদানি গ্রিন এখনো সেই জায়গায় যায়নি বা এমন কিছু নয়, এই ডেপ্ট ঋণের পরিমাণ যথেষ্ট বেশি আছে, এসবগুলো বলা হয়েছিল। সেগুলো শোনেনি তারা, বেসিক্যালি তারা কি করেছে, আদানি শুনেই ঝাঁপিয়েছিল, যেহেতু এ ও সে সবাই বলেছে। তো এই ব্যাপারটা জানাচ্ছে কনসেনসাস হচ্ছে যখন সকলে বলছে যে এটা ঠিক ঠিক ঠিক, তখনই জানবে সেটা কোনো একটা গন্ডগোলের দিকে প্রবলেম করছে, অর্থাৎ সাধারণের মত যেটা তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে সবসময়। সেটা বলছে দুর্দান্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট, 11 নম্বর পয়েন্টটায় চলে আসছি, সেটাকে বলছে স্টাবর্ননেস এক্সিওম। স্টাবর্ননেস এক্সিওমটা কিন্তু বহু সময়, মানে আজ এই মুহূর্তে দেখছি, আগামী দিনেও দেখবো এই ঘটনাটা থাকবে। তো এখানে ওনার যে কথাটা ছিল, ডোন্ট ফল ইন লাভ উইথ স্টকস, মানে উনি যেটা বলতে চাইছে, ডোন্ট ফল ইন লাভ উইথ ইউর প্ল্যানস। যে প্ল্যানটা তুমি তৈরি করে নিয়েছো সেটা যে সবসময় সাকসেসফুল হবেই এমন কোনো কথা নেই। সুতরাং একটা পয়েন্টে রাজি হয়ে থাকলাম এবং সেই স্টকটাই নেবো, অন্য কোনো স্টক নেবো না, এবং যতক্ষণ ওটা না নিচ্ছে ততক্ষণ এই ধরনের যে একগুয়ে হাবভাব, এটা কিন্তু খুবই খারাপ। বলছে ইফ সামথিং ইজ নট ওয়ার্কিং অ্যাডমিট ইট অ্যান্ড চেঞ্জ। যখন কোনো তোমার মনোমতো হবে না সেটাকে মেনে নাও এবং সেটাকে চেঞ্জ করো। বলছে ইগো, এখানে ইগো একটা সাংঘাতিক রোল প্লে করে। ইগো ইজ ভেরি এক্সপেন্সিভ ইন ইনভেস্টিং। এই বিনিয়োগের জায়গায় ইগোটা কিন্তু একটা মারাত্মক কাজ করে। তো এইখানে বুঝতে পারা গেল ব্যাপারটা। এবার আসা যাক, ছোট করে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা আরো ভালো বুঝতে পারবে ব্যাপারটা। এই ধরনের অবস্থা ঘটেছিল একজন ক্লায়েন্টের ক্ষেত্রে, এবং সেখানে দেখা গেছিল যে সে একটা এক্সিট প্ল্যান তৈরি করেছিল, সে কততে কিনবে সেটার ফিক্স ছিল, মানে বাইং প্রাইস উনি ঠিক করে নিয়েছিল, এই দামে এলে তবেই কিনবো। উনি সঙ্গে সঙ্গে এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছিল যে অমুক দামে আমি এক্সিট করে যাব। টোটালি উনি একটা পুরো রেডি করে রেখে দিয়েছিলেন যে এইরকম পলিসি নেব, 15% মতো প্রফিট আসবে, সেখানে আমি এক্সিট করব, এবং যদি স্টপ লস হিট করে সেখানে 5% স্টপ লস হিট করলে আমি এক্সিট করে যাব। এইভাবে উনি তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেল যেটা প্ল্যান হলো সেটার মনোমতো হলো না। স্টকটা কিন্তু বাইং রেঞ্জে এলো ঠিক, উনি কিনলো, কেনার পরে যেটাকে উনি ভেবেছিল যে 15% প্রফিট হলে আমি এক্সিট করব, ওটা পড়লো না, 15%ও হলো না, 5% হয়ে বসে রইল। এবং 1 বছর ধরে স্টকটা কিন্তু সেই 5%, 8%, কখনো 11%, কখনো নিচে নেবে 2%, এর মধ্যে শুধু ঘোরাফেরা করতে থাকলো, এবং আলটিমেটলি 1-1.5 বছর ওনার ক্যাপিটালটা পুরো আটকে থেকে গেল। 1 বছর পরে টোটালি আটকে রইল, এবং তখন উনি ভাবছে কি করব, তাহলে কি লসে বিক্রি করে দেবো বা সামান্য 2% প্রফিটে বিক্রি করব।
তখন আবার চিন্তা আলাদা। 2% মাত্র প্রপার্টি বিক্রি করবো, এর থেকে আমি যদি ব্যাংকে রেখে দিলাম ফিক্সড করতাম, অন্তত 5% 6% ইন্টারেস্ট পেতাম। তাহলে কি এখন ওয়েট করবো না আরো কিছুদিন দেখি না কি হয়? তো আলটিমেটলি কি হচ্ছে, নিজের প্ল্যান যেটা ছিল সে প্ল্যানে থাকার জন্য এই স্ট্র্যাটেজিতে না আসার কারণে সে কিন্তু বেরোতেই পারলো না আর কোনোদিনও। তো এইটা কিন্তু একটা বড় কাণ্ড আমরা দেখেছি অতীতে। এরপরে আসছি প্ল্যানিং এক্সিওম, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। প্ল্যানিং এক্সিওমটা খুব ইন্টারেস্টিং এই কারণে বলছি, এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টর তৈরি করছে, এবং কন্ট্রাডিকশনটা হচ্ছে লং টার্ম ইনভেস্টরদের সঙ্গে। লং টার্ম ইনভেস্টরদের সঙ্গে একটা কন্ট্রাডিকশন কিন্তু সাংঘাতিকভাবে তৈরি করছে। এটা আমি প্রথমে শুরুতে বলছিলাম যে এগুলো খুব কন্ট্রাডিক্টরি হতে যাচ্ছে। কিরকম ভাবে? এই যে প্ল্যানিং এক্সিওম বলছে, উনি বলছে কোনো রকম প্ল্যান করবে না, কোনো প্ল্যানের মধ্য দিয়ে যাবে না। অর্থাৎ ওনার যেটা বক্তব্য বলছে লং টার্ম কোনো প্ল্যানের মধ্যে ঢুকবে না। যেটা হবে লং টার্ম প্ল্যান বলতে ওনার কাছে কিন্তু, যেটাকে আমরা বলছি লং টার্ম যে প্ল্যান, ওটাকে উনি বলছেন ইউজলেস, মানে কোনো দরকার নেই, মানে এটা পুরো অদরকারি, ইউজলেস বলে দিচ্ছি। যারা বড় ইনভেস্টর যারা, তারা কিন্তু সবসময় বলে লং টার্ম রাখো, লং টার্ম রাখো, লং টার্ম কম্পাউন্ডিং এর ফেসিলিটি হবে। কিন্তু উনি যেটা বলছেন না, লং টার্মে রাখা যাবে না। এবং ওনার কাছে বক্তব্য হচ্ছে ফিউচার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, ফিউচার চেঞ্জেস ভেরি কুইকলি। একটা কোনো ডিরেকশন, হিয়ার এ ডিরেকশন ইজ নট এ রোড ম্যাপ। অর্থাৎ এই কোনো ডিরেকশন, পথ নির্দেশটা কিন্তু কোনো রোড ম্যাপ হতে পারে না। একটা রাস্তা সঠিক, এই রাস্তা দিয়ে গেলে অমুক বেরোতে, কিন্তু যেখানে ভবিষ্যৎটাই অনিশ্চিত, সেখানে আমি ভবিষ্যতের জন্য রেখে কি করব? খুব গুরুত্বপূর্ণ কথা। এটাকে কিন্তু মানে ফেলে দেওয়ার কথা না, ভাবার কথা। সত্যি ঘটনা, আমরা লং টার্ম বলছি ঠিক, কিন্তু একটা লং টার্মের ভবিষ্যৎ আমরা জানি না। হঠাৎ এত বড় একটা বিশাল যুদ্ধ বেঁধে গেল, যেটা লং টার্মে চিন্তা ভাবনা করা হচ্ছে 10 বছর 15 বছর, যেটা স্টকটা কাছাকাছি 10 বছরের কাছে 8 বছর থেকে আমাদের ডবল ট্রিপল করে দিয়েছে। যুদ্ধ বাঁধলে সঙ্গে সঙ্গে যে স্টকটা শূন্য পরিণত হলো, বা 2 টাকা 5 টাকা 10 টাকা চলে এলো, তখন আমরা কি করব? লং টার্ম চিন্তা ভাবনা করে আমরা রিনিউয়েবল এন্ট্রি নিয়েছি, হঠাৎ করে ভবিষ্যতে জানা গেল রিনিউয়েবল এনার্জির টোটালটা কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো কাজ করছে না, তার থেকে বেটার অপশন চলে এসছে। তখন যত স্টক রাখা ছিল, যত লক্ষ লক্ষ টাকা, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। এইগুলো কিন্তু সত্যি এটা ভাবার জায়গা তৈরি করে। সারপ্রাইজ এক্সিওম আরেকটা ইন্টারেস্টিং। কেন এটাকে ইন্টারেস্টিং বলা হচ্ছে? তার কারণ হচ্ছে কোনো কিছুতে বিস্মিত হবে না, বা কোনো কিছুতে ফাইনালাইজ ধরে নেবে না। যেরকম এই মার্কেটের ক্ষেত্রে এক্সপেক্টেড দ্য আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড কেউ সেটাকে কিন্তু এক্সপেক্ট করবে। অর্থাৎ যে কোনো সময় একটা সারপ্রাইজ এক্সিওম বলে, হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল বিরাট মাপের, এমন ঘটনা ঘটতে পারে। হঠাৎ ক্র্যাশ হয়ে গেল মার্কেটটা, এমন ঘটনা ঘটতে পারে। কিংবা কোনো প্যান্ডেমিক চলে এলো, আমরা দেখেছি কোভিড, যেটা আজ থেকে 100 বছর আগে এই ধরনের কথা বলা হয়েছে, তারাও প্যান্ডেমিকের সম্মুখীন হয়েছিল। তো সেরকম ঘটনা ঘটতে পারে। তাহলে এই ধরনের যদি হয়ে থাকে, অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান, একটা ব্যাকআপ প্ল্যান কিন্তু রাখতে হবে। ডাইভার্সিফাই করে যতবার বলেছি, সেগুলো কিন্তু সবই এরই কথা বলেছি যে কিভাবে তোমরা কাজটা করবে। দারুণ ইন্টারেস্টিং ভিডিওতে ওনার বক্তব্য অনুযায়ী যা কথা উনি বলেছেন, উনি বক্তব্য রেখেছেন গুজবে কান দেবে না, নিজের তথ্য যাচাই নিজে করে নাও। এবং উনি বলেছেন ভুল বুঝলে সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসো। উনি অদ্ভুতভাবে বক্তব্য রেখেছেন যে চিন্তা ভাবনা রাখো এমন ভাবে, যে কোনো পরিস্থিতি হতে পারে, একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখো। একটা শেষ কথা একটাই বলা যেতে পারে, এটাই, সেটা হচ্ছে টাকার খেলা কিন্তু শুধু হিসেবে নয়, এটা একটা মনস্তত্ত্বের যুদ্ধ। জুরিক এক্সিওম আমাদের শেখায় ভয়কে, লোভকে এবং ভুলকে জয় করতে। প্রতিটি নিয়ম, প্রতিটি দর্শন আপনাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে আপনি শুধু টাকা নয়, শান্তিও অর্জন করতে পারবেন। আপনার ইনভেস্টমেন্টের যাত্রা হোক জ্ঞান, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তে পরিপূর্ণ হয়ে। জুরিক এক্সিওম ছিল শুরু, এখন আপনি আপনার ভবিষ্যতের লেখক হবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন সকলের মধ্যে, এবং সঙ্গে দেখবেন এই যেগুলো শেখালাম, যেগুলো বোঝানোর চেষ্টা করলাম আমার বুদ্ধিমতে, এবং যেগুলো আগামী দিনে যদি এইটা আরো ভালো লাগে, তাহলে বিনিয়োগের ডায়েরি সিরিজের নতুন ভিডিও পেতে বেস্ট ইনভেস্টেবল চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করেও রেখে দেবেন।